জ্বালানি বিষয়ক বিশেষজ্ঞদের জ্ঞান বলি, মাঠের কর্মীদের বলি, এমনকি শ্রমিকের কষ্টের কথাও তো শোনা দরকার। সেই উবার চালকের কথাও তো শোনা দরকার আমাদের, যে সে কিভাবে গোটা দিন খরচ করে। কিন্তু এই সাধারণ মানুষ হোক কিংবা বিশেষজ্ঞ হোক, তার কথা কি বাংলাদেশে শোনার কোথাও ব্যবস্থা আছে? আমাদের সংসদে এই যে তারা নিজেরা নানান বিষয়ে কথা বলেন, সেই কথা গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন প্রায় 15 বছর ভোটাধিকার বঞ্চিত ছিলাম, কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে বাংলাদেশের জ্বালানি নীতি কিংবা অন্য সকল নীতি, নিরাপত্তা নীতি কিংবা খাদ্য নীতি, পানি নীতি, এইটা যদি শুধুমাত্র আমলাতন্ত্রের হাতে আমরা ছেড়ে দেই, তাহলে সেটা অত্যন্ত বিপর্যয়কর একটা ব্যাপার হবে। এবং আমরা এই যে দেখলাম যে বিপিসি বাংলাদেশের আসল মজুদদার, এটার কারণ এই গোটা জ্বালানি নীতি আমরা আমলাতন্ত্রের হাতে তার সমাধানের দায়িত্বটা ছেড়ে দিয়েছি। এবং এই ক্ষেত্রে আমরা কোনো রকম সরকারের কোনো হস্তক্ষেপ দেখি নাই, সরকারের কোনো দূরদৃষ্টতাও দেখি নাই, সরকারের কোনো আগ্রহ আছে কিনা সেটাও আমরা জানি না। অধ্যাপক শামসুল আলম যেটা বললেন, এই যে পেট্রোল পাম্পের মালিক, মজুদদার কিংবা সরকারি যারা আমলা, যারা জনগণের পকেট কেটে এই মুনাফাকে নানানভাবে ব্যবহার করে, তারাই যদি জনগণের জ্বালানি নীতি নির্ধারণ করে, তাহলে যেটা বললাম যে সকল পণ্যের মৌলিক কাঁচামাল জীবনকে চালু রাখার জন্য অত্যাবশ্যক উপাদান, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জনগণের স্বার্থে হবে না, দেশের শিল্প কলকারখানা উৎপাদন স্বার্থে হবে না, অল্প কিছু মানুষের মুনাফার স্বার্থে হবে। এটা খুব বিপজ্জনক। তৃতীয় যে ব্যাপারটা দেখা দরকার সেটা হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে যেটা আমাদের আলোচনার শুরুতেই গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছিল, যে জ্বালানির মূল্য কিভাবে নির্ধারণ করা হবে। যখন আজকে আমরা দেখি যে সরকারের দিক থেকে অনেকেই বলছেন যে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও অনেক জ্বালানির মূল্য বেশি আমাদের দেশের চাইতে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে জ্বালানির মূল্য কিভাবে নির্ধারণ হবে সেটা সব সময় প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দিয়ে চলবে না, কারণ প্রতিবেশী দেশগুলোতে অনেক উল্টো উদাহরণ আছে। পৃথিবীতে অন্যতম বেশি জ্বালানিতে ভর্তুকি দেওয়া দেশগুলোর মধ্যে একটা হচ্ছে চীন, যে পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদিকা শক্তি, সবচেয়ে বেশি কলকারখানা কিংবা সবচেয়ে বেশি উৎপাদন প্রবণ। কারণ হচ্ছে যখন সে জ্বালানিতে ভর্তুকিটা দেয়, তখন তার শ্রমিকের খরচ কমে আসতে থাকে, তার পরিবহন খরচ কমে আসতে থাকে, তার উৎপাদন খরচ কমে আসতে থাকে। এর ফলে যে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটে, যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যে ট্যাক্সদাতা জনগোষ্ঠী তৈরি হয়, তার কাছ থেকে কর নেওয়ার মাধ্যমে তার অর্থনীতির সেই ক্ষয়ক্ষতিটা পুষে ওঠে। পৃথিবীর বেশিরভাগ দেশে যে এই যে গণপরিবহনে ভর্তুকি দেওয়া হয়, তার মূলনীতিটাই থাকে সেটা, মানুষ যদি সহজে চলাচল করতে পারে, উৎপাদন খরচ কমে আসবে, এবং এই উৎপাদন খরচ কমার মধ্যে দিয়ে মানুষ এবং অর্থনীতি বহুগুণ বেশি সুফল পাবে। ফলে আমরা যেমন পরিষ্কার করে বলছি যে কেন অকটেন এবং পেট্রোলের সাথে দাম বাড়িয়েছি এবং একই সাথে ডিজেলের দাম বাড়িয়েছি, দুইটা এক বিষয় না। অকটেন এবং পেট্রোলের দাম আসলেই এর মূল্য বৃদ্ধি করা দরকার, আরো বৃদ্ধি করলেও আমরা আপত্তি করব না, কিন্তু ডিজেলের মূল্য অবশ্যই এক ধাপে বাড়ানো চলবে না। যদি বৃদ্ধি করার প্রয়োজনই পড়ে, সেটা সকল নেতিবাচক প্রভাব কি কি পড়তে পারে প্রতিটা বিবেচনায় নিয়ে কিভাবে সেই ক্ষয়ক্ষতি পোষণ করা যেতে পারে, কিংবা সম্ভব হলে দাম বৃদ্ধি না করে অন্য খাত থেকে ভর্তুকি দিয়ে, যেটা কৃষি উৎপাদনের জন্য দরকার, যেটা শিল্প উৎপাদনের জন্য দরকার, সেগুলোর মূল্যকে যথাসম্ভব স্থির রাখার নীতিটাই গ্রহণ করাটা বাঞ্ছনীয় ছিল।